জনাব জুলকারনাইন সাহের খান, আমি আপনার কাছে যে প্রশ্ন করতে চাই যে শরীফ ওসমান হাদিকে শুক্রবার দিন সেই গুলি করার পর, যদিও মানে কি বলে জানি ভিন্ন দিকের গোলার্ধে থাকায় আমরা মানে আমি ঠিক এটি সময় মতো জানি নাই, কিন্তু তারপর থেকে যখনই জেনেছি পুরোটা রাত ধরে আমি আপনাকে আসলে ফলো করছিলাম যে আপনি প্রথম সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে তারা আসলে কোন জায়গায় আছেন, কোন জায়গা থেকে পালাতে চেষ্টা করছেন কিনা ক্রমাগতভাবে স্ট্যাটাস দিয়ে গেছেন। আমার প্রশ্ন, যে তথ্য আপনার কাছে থাকলো সেই তথ্য কি বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এটা কাজ করবেন তাদের কাছে ছিল না, নাকি তারা আপনার কাছে তথ্য দিয়েই তারা খালাস হয়েছেন? আমি মুর্তজা ভাইতে খুব সুন্দর বাংলা লেখে, মুর্তজা ভাইয়ের ফেসবুকের স্ট্যাটাস আমার খুব পছন্দ হয়েছে। উনি স্ট্যাটাস দিছে যে পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার, কেন ধরতে পারলো না জবাবদিহিতা নিশ্চিত করুন। আপনার মানে আমি শিওর এটা আপনাকে এবং কিছুটা বোধহয় আমাদের জাওয়াদ নির্ঝরকেও বলেছেন, আমি জানি না, যে পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার, মানে তারা আপনাকে গল্প সরবরাহ করছে, তারা ধরছে না। আপনি যদি একটু বলতেন, আমি মনে হয় এখানে এই শায়ের বলার আগে আমি একটু বলি। আমি এখানে গল্প সরবরাহ করছে একজন ব্যক্তির কথা বলছি না। শায়ের তার অসংখ্য সোর্স আছে, সেই সোর্স থেকে তথ্য দিচ্ছে। শুধু এই তথ্যই নয়, আর অনেক তথ্য দেন, যে সমস্ত তথ্য বাংলাদেশের মূলধারার গণমাধ্যম দেয় না বা দিতে পারে না। আমি এখানে বলেছি যাদের ধরার দায়িত্ব ছিল তারা বিভিন্নভাবে গণমাধ্যমকে গল্প সরবরাহ করছে, শুধুমাত্র একজনকে না। আমরা একটু সায়েরের ব্যাখ্যা শুনি, আমি লাইনটা আবার পড়ি খান সাহেবের সুবিধার জন্য। পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার। সায়ের, আসলে পালানোর বিস্তারিত গল্প এবং এই যে সরবরাহ করার যে বিষয়টা আছে, আমি আপনাকে বেশ মজার একটা কথা বলি। আমাকে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় না। এটা অনেকেই মনে করেন যে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয়, বাট বিষয়টা এমন না। আগে আমার গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স ছিল, এখনো গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স আছে, এবং আমার যখন কোথাও কোনো প্রয়োজন হয় কোনো তথ্য জানার জন্য আমি তাদেরকে রিচ আউট করি, তাদেরকে রিকোয়েস্ট করি যে এই বিষয়ে কোনো ইনফরমেশন জানার সুযোগ আছে কিনা, অথবা তারা যদি মনে করেন যে তারা কোনো কিছু একটা পলিটিক্যাল কারণে করতে পারছেন না, দে ডু শেয়ার উইথ মি সামটাইমস যে হ্যাঁ এটাকে এভাবে করলে হয়তো বেটার হয়। তখন আমি তথ্য পাওয়া মাত্রই যে আমি জাম্প করে বসবো যে তথ্যের উপরে আমাকে অ্যাক্ট করতে হবে, ওইটাও না। নর্মালি কোনো তথ্য পেলে আমাকে ওইটা ভেরিফাই করতে হয়, আমাকে এটা কয়েকটা সোর্সের মাধ্যমে আমাকে ওটা যাচাই করতে হয়। তো আমি কোনো তথ্য পেলাম সেটাকে আমি ভেরিফাই করব না, না করেই আমি জাম্প করব যে এটাই হচ্ছে কনক্লুশন। ব্যাপারটা এরকম আমি করি না, এটা আমার পক্ষে করা সম্ভব না। এটা হচ্ছে একটা ক্লারিফিকেশন। সেকেন্ড হচ্ছে যদি আপনি আমার ইয়াটা একটু বলতেন যে মানে আপনি যে তথ্যগুলি পাইতেছেন সেই তথ্যগুলি কি বাংলাদেশের যাদের ধরার কথা এইটা দিয়ে আবার আমি যে তথ্যগুলো সেদিন পাচ্ছিলাম, এখন ইউ আন্ডারস্ট্যান্ড আমরা যখন কাজ করি এই ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে যখন আমরা কাজ করতে হয়, আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় রাখতে হয়, বিভিন্ন ধরনের লোকজনের সাথে আমাদের পরিচয় থাকে। এই লোকদের মধ্যে কেউ হয়তো হতে পারে পুলিশের অফিসার, কেউ হয়তো হতে পারে আপনার আন্ডারওয়ার্ল্ডের সাথে রিলেটেড এরকম কোনো লোকজন, কেউ হয়তো হতে পারে আপনার অন্য কোনো পলিটিক্যাল পার্টির লোকজন, কেউ হয়তো সরকারের ভেতরের কোনো লোকজন, নট নেসেসারিলি যে ইন্টেলিজেন্সের লোকজন অথবা সিকিউরিটি ফোর্সের লোকজনই দিচ্ছে। এখন হয়তো এখানে এমন লোকজন আছেন যাদের পক্ষে এই তথ্যের ভিত্তিতে অ্যাক্ট করা সম্ভব হচ্ছে না, এবং আমার জন্য এই ছেলেটাকে চিনতে সময় লেগেছে কমপক্ষে হলো 4 থেকে 5 ঘন্টা। এবং এই তথ্য আমার কাছে বিভিন্ন মাধ্যমে আসছিল। ধরেন তার বন্ধুরা কেউ আসছিল, তার সাথে পড়াশোনা করেছে এরকম কেউ আসছিল। এই ছেলে আপনার বেসিসের মেম্বার ছিল, সে মোস্তফা জব্বার যিনি ছিল তার কাছ থেকে পুরস্কার নিয়েছে, এবং ওই যে আইটি সোসাইটি আপনার বেসিসের যে একটা সোসাইটি আছে, ওই সোসাইটির ভেতরের লোকজন আমাকে রিচ আউট করেছে যে আমরা এই ছেলেটাকে চিনতে পারতেছি, এই ছেলেটা হচ্ছে এই এটা। স্যার আপনি কিছু মনে করলে আপনার একটা কথা বলি। আপনি তো একজন মানুষ, বাংলাদেশের ডজন খানেক গোয়েন্দা সংস্থা আছে যাদের এই কাজগুলি রুটিন অনুযায়ী করার কথা। মানে জুমার নামাজের পরে
উনি ব্যাটারি চালিত রিক্সা করে উনি যাচ্ছেন, একটা মোটরসাইকেলে করে ওনাকে গুলি করে দেওয়া হচ্ছে, সেইটা সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে। তারপরে কাজগুলি তো রুটিন, সেটা ক্রিমিনোলজিতেও পড়ানো হয়, সেটা যে কোনো কিছুতে পড়ানো হয়েছে। তারা যে গোয়েন্দা সংস্থা, এই নামটা গোয়েন্দা লাগাইতে হইলেও তাদের এগুলি পড়তে হয়েছে। না, এখানে 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 খালেদ ভাই, আমি আপনাকে একটা জিনিস একটু বলি যে এই ঘটনাটা যেটা ঘটে, এটা খুবই খুবই আনপ্রেসিডেন্টেড এবং খুবই সাডেন একটা ইনসিডেন্ট। হ্যাঁ, এটার জন্য কেউই আসলে আপনার পরবর্তী আমি তার নিরাপত্তার কথা বলছি না, পরবর্তী পদক্ষেপ একটা ফ্রাইডেতে, এটা হয়েছে একটা ছুটির দিনে। এবং আমরা যখন এখন ইউ আন্ডারস্ট্যান্ড, সরকারি সংস্থা এবং সরকারি যারা কাজকর্ম করে তাদেরকে তো একটা হায়ারার্কি মেনটেন করতে হয়, তাদের প্রসেস আছে, তাদের প্রসেস ফলো করতে হয়। আমার কাছে যখন কোনো কিছু আসে, আমার তো ধরেন আরো 10টা হ্যান্ড আছে, আরো 20টা হ্যান্ড আছে, আমি হয়তো বিভিন্ন হ্যান্ডের মাধ্যমে রান করে আমি চেক করি যে এটা আসলে কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে, আমি অ্যাসেস করে দেন আই রান ইট। তো আমার ক্ষেত্রে বিষয়টা যেমন, তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা ওরকম না। হ্যাঁ, অফকোর্স এই ছেলেটাকে যখন 7 ঘন্টা, আমরা 5 ঘন্টা পরে যখন জানা গেছে যে এই ছেলেটা অ্যাকচুয়ালি কে, তখন বাই দ্যাট টাইম হি হ্যাজ প্রিটি মাচ লেফট দ্য কান্ট্রি। কারণ আমি যেটা শুরু থেকে বলে এসেছি যে এটা খুবই একটা কোঅর্ডিনেটেড মুভমেন্ট এবং খুবই কোঅর্ডিনেটেডলি তারা এই আক্রমণটা করেছে। এই ছেলেটাকে অনেকদিন ধরে ফলো করা হয়েছে, এরা এর ভেতরে প্রবেশ করেছে এবং এদেরকে প্রপারলি দেশ থেকে আপনার আরেক দিকে এক্সিট করে দেওয়ার জন্য একটা 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 দল আছে। এবং আপনি শুনলে অবাক হবেন যে এই ছেলেটা যখন আক্রমণ করে, ওসমান হাদিকে যখন সে ফায়ার করে, তার পেছনে তখন 2টা সিএনজি ছিল এবং ওই সিএনজির মধ্যেও তার একটা ব্যাকআপ টিম ছিল, যে ব্যাকআপ টিমের কাজ ছিল যদি সে কোনো কারণে ব্যর্থ হয়, এখানে তারা আপনার স্মোক মিরর ক্রিয়েট করে তারা তাকে ওখান থেকে নিয়ে যাবে সরায়। তো এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের এজেন্সিরা যারা আছেন তারা অবশ্যই এখন এই বিষয়ে অনেক সচেতন হয়েছেন। I hope they are working on it on a very serious scale. আমি যেটা শুনতে পাচ্ছি, they are very serious about it. তো এরকম একটা ঘটনা আশা করি তারা ভবিষ্যতে আর যেন না ঘটে, এটা ঘটাতে তারা সর্বোচ্চ অবস্থা নেবেন। আমি শুধু ভবিষ্যতের ক্ষেত্রের আগে আমি শুধু 2টা জিনিস একটু ক্লিয়ার হতে চাই। একটা জিনিস হচ্ছে অ্যাটেম্প টু মার্ডারের ক্ষেত্রে আমি যতদূর জানি, যেই থানার জুরিসডিকশনে পড়বে তাদের কাউরে জিজ্ঞেস করতে হয় না। হোমিসাইডের ক্ষেত্রে কাউরে জিজ্ঞেস করতে হয় না প্রসিডিং শুরু করতে। এবং শুক্র শনিবার ঈদের দিন, পূজার দিন, এর কোনো কিছু আসলে যারা কোনো একটা হত্যা বা হত্যা প্রচেষ্টার ক্ষেত্রে যারা দায়িত্বে থাকেন তাদের ক্ষেত্রে এটার কোনো এক্সকিউজ নাই। কিন্তু আমরা দেখছি যে নড়তে চড়তে উপদেষ্টারা এসে একটা কথা বলতে, এবং সেই কথাও মানে অর্ধেক মিনিংলেস। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি কিন্তু দায়ী করছেন উপদেষ্টা, মানে বাঘের উপরে টাগ তাকে, সেইখানে আপনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার নিয়ন্ত্রণে নাই। মানে অ্যাপারেন্টলি আমরা রিভেন উইঙ্কেলের নাম কাইটা ডক্টর মোহাম্মদ ইউনূস লিখতে দেখবো আসলে, সত্যি কথা, যিনি ঘুমায় থাকেন এবং যিনি কিছু চোখে দেখেন না। কারণ হচ্ছে আপনি লিখতেছেন এখানে আমি আপনাকে একটা জিনিস বলি খালেদ ভাই, এখানে আমাকে একটু সময় দেন, আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। যেটা বেসিক্যালি হয়েছে, যেটা আমি কালকেও একটা জায়গা থেকে বলছিলাম, যে সরকারের ভেতরে কিছু সরকার, মুর্তজা ভাই যেমন বলছিলেন যে এখানে অনেকগুলা উইং আছে, অনেকগুলো ইন্টারেস্ট পার্টি আছে এটার ভিতরে। এটা খুবই সত্যি কথা যে সরকারের ভেতরে যেহেতু বিভিন্ন জায়গা থেকে সমন্বয় করে লোকজন এখানে এনে জড়ো করে একটা সরকার পরিচালনার অবস্থা করা হয়েছে, এখানে বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের লোকজন এখানে আছেন এবং এর মধ্যে এমন কিছু লোকজন আছেন যারা হয়তো কোনো মতাদর্শের না, তাদেরকে জাস্ট নেয়াই হয়েছে সামনে আপনার কুমিরের বাচ্চার মতো প্রেজেন্ট করার জন্য। এরকম 3 থেকে 4 জন উপদেষ্টা আছেন এবং আপনি দেখবেন যে পৃথিবীর যত কিছু হয়, যে সরকারের হয়তো একটা চেয়ার ভেঙে গেছে, ওই উপদেষ্টার দোষ। কোথাও হয়তো কোনো আপনার বিদেশে কোনো একটা শ্রমিক পা পিছলা পড়ে গেছে, সেটাও আরেক উপদেষ্টার দোষ। কোথাও এক যাত্রা পালানে কোথাও কোনো কিছু একটা হচ্ছে, সেটা হচ্ছে আরেক উপদেষ্টার দোষ। সুতরাং এই যে ধরেন আপনার উপদেষ্টারা যে কিছু লোকজনকে স্কেপগোট হিসেবে তারা নিয়ে আসছে এখানে আপনার অন্যদেরকে আড়াল করার জন্য, এটা একটা বাজে প্রয়াস আর কি। তো এটার অংশ হিসেবে আমি আপনাকে বলবো যে একটু হোল্ড করবেন প্লিজ, একটু হোল্ড করেন। সরি জি আপনি কন্টিনিউ করেন, এবার ঠিক আছে। তো যেটা বলছিলাম, যে ধরেন আপনার উপদেষ্টার উপরে তারা নিয়ে আসছে কিছু আপনার সহকারী টাইপের লোকজন, অথবা আপনি একটা উপদেষ্টা এনেছেন, তাকে আবার মনিটর করার জন্য ইউ হ্যাভ এ
পার্সন, লাইক উপদেষ্টা আপনার স্বরাষ্ট্র এখানে প্রটোকলে কে বড়, এখানে প্রটোকলে কে বড়, বিশেষ সহকারী বড় না উপদেষ্টা অবশ্যই বড়? উপদেষ্টা বড় হওয়ার কথা, কিন্তু ওই যে বললাম যে ভেতরে যে আপনার এতগুলা ভেস্টেড গ্রুপ আছে, এতগুলো ইন্টারেস্ট গ্রুপ আছে, আপনি কখনো দেখবেন না যে গণপূর্ত উপদেষ্টা যিনি আছে আদিলুর রহমান, আমি নাম ধরেই বলি, এখন তো আসলে এত লুকাচুপি করার কিছু নাই, আদিলুর রহমান শুভ্র সাহেব ইজ অলওয়েজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড। জুনিয়র যত ঘোষ যত দোষ আসিফ নজরুলের, জুনিয়র যত দোষ মোস্তফা সরোয়ার ফারুকীর, জুনিয়র যত রকমের অপকর্মের দোষ ওই আপনার স্টুডেন্ট অ্যাডভাইজার মাহফুজের। পেছনে যারা নিজেদেরকে এমন মিনিস্ট্রিতে রেখেছেন যে সামনে আসতে হয় না, গণপূর্ত মন্ত্রণালয়, শিক্ষা, তারপরে আবার আপনার পাওয়ারে আছে একটা, এই লোকগুলা তারা যা করেছে এটা আমার মনে হয় তারা খুব ভালো করে জানেন যে তারা কি কি করেছেন সরকারের ভিতরে থেকে, এবং এখনো তাদের কারা কি কোথায় কি করে চলেছেন। এই যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে ওখানে বসে আছেন, এই ভদ্রলোকের সচিবটা কি একটু খোঁজ খবর নেন, এই যে তার সচিবের আপনার পলিটিক্যাল যে অ্যাফিলিয়েশনটা কি, উপদেষ্টা সাহেবের যে সহকারী আছেন ওই সহকারীর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি, সে আগে স্টুডেন্ট অবস্থাতে সে কিসের পলিটিক্স করে আসতো। সুতরাং আপনাকে যারা চালাবে, আপনি একটা লোককে চারিদিক দিয়ে ঘিরে ধরে রাখছেন আপনার পারপাস সার্ভ করবে এরকম লোকজনের, এবং আপনি আশা করতেছেন যে এই বয়স্ক একজন সাবেক জেনারেল সাহেব উনি সবকিছু উল্টা দিবে, ব্যাপারটা তো এরকম না। না 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 স্যার, আপনার কাছে আমার শুধু এইটা প্রশ্ন, আমি কিন্তু এই যে উপদেষ্টা তার সহকারী এই যে মেকানিজমটা, এটা কিন্তু আমি চারিদিকে দেখতে পাই। মানে এই যে নিরাপত্তা উপদেষ্টা কি আসলে পররাষ্ট্র উপদেষ্টা না, সেই পররাষ্ট্র উপদেষ্টা। হ্যাঁ, তো এখন মানে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন আপনি। আমি কিছু হলেই তৌহিদ সাহেবকে কিছু হলেই গালিগালাজ করে ফেলা ফেলা হয়, বাট তৌহিদ সাহেবের তো এখানে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা তো আরেকজন উপর থেকে নিয়ে আসছে। মানে তৌহিদ সাহেব পররাষ্ট্র উপদেষ্টা যদি দিল্লি গিয়ে কারোর সাথে বৈঠক করে আসতো তাহলে সে শেষ হয়ে যেত। নিরাপত্তা উপদেষ্টা গিয়ে 4 দিন গিয়ে বৈঠক করতে, আমি উপদেষ্টা তো ওখানে গিয়ে ভয়ে হোটেলেও থাকে নাই, অ্যাম্বাসেডর ওখানে হাই কমিশনারের বাসা থেকে তারে ঘুমাইতে হয়েছে ভয়ে। কিন্তু আমার কথা হলো আমি নিরাপত্তা উপদেষ্টা, আমি কথার মানে জনাব গোলাম মুর্তজার কথা একটু আমি শুনতে চাই, কিন্তু আমি শুধু একটু জিজ্ঞেস করবো যে আপনার কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেন আসলে? মানে এই উপদেষ্টা ব্যর্থ, এই উপদেষ্টা পারে না, এই উপদেষ্টা করে নাই, আমি প্রিটি শিওর, কারণ আমি এই মডেলটা জানি। শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কথা ছাড়া ডিবি অফিসে হারুন নড়ে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা ছাড়া আনিস আলমগীর গ্রেফতার হতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা ছাড়া এই হাদির মৃত্যুর পরে এই গোয়েন্দা সংস্থাগুলি যে মুভ করে নাই বা করছে কিনা, যে জবাবদিহি চাইতেছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়, উনি অ্যাক্ট করে নাই। আপনি কি মনে করেন এই রুটিন চেঞ্জ হয়েছে প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে ডিবি অফিসে বা ঢাকার কমিশনারের কবে যে এটা মুভ করো তারপর আর মুভ করবে? আপনি কি মনে হয় এটা চেঞ্জ হয়েছে? আপনার গোয়েন্দা সংস্থাগুলোকে আসলে এখন ফাংশনাল অবস্থায় আছে, আপনি কি জানেন যে তারা ফাংশনাল অবস্থায় আছে কিনা, অথবা তাদের যে অ্যাক্টিভিটিস সাধারণভাবে যে তারা অ্যাক্টিভিটিস করা দরকার, তাদের অ্যাক্টিভিটিস গুলো করতে আপনার যে ধরনের কোঅপারেশন লাগে সে ধরনের কোঅপারেশন কি তারা পাচ্ছে? বলেন তো আমাকে। এটাও একটু কোঅপারেশন না তো সরকার প্রধান তো তাদেরকে এনাবলই করতেছেন না, অথবা যখন তার কাছে খারাপ লাগতেছে যে আনিস আলমগীরকে ধরে নিয়ে আসো যাও, একদম হাসিনা মডেল। আমি এইটা এখনো বলবো, আমি জনাব গোলাম মুর্তজার কাছে শুনতে চাই। জনাব গোলাম মুর্তজা, আমাদের দর্শকরা বলতেছেন যে ইয়েস খালেদ, মানে আমাদের দর্শকদের মধ্যে একজন তৌসিফ রহমান 88552 উনি বলতেছেন ইয়েস খালেদ লুক ইউ কাওয়ার্ড, তারপরে উনি বাস্টার্ড বলছেন, তারপরে বলছেন তুষারের মাসুদ কামাল শুড অলসো বি ইন জেল। ভাই আমারও জেলে নেন, আমি যে বাংলাদেশে যাবো ফেব্রুয়ারিতে, আমারও জেল দেন, সিরিয়াসলি, মানে আপনারা জেলে দিয়ে দেন। গোলাম মুর্তজা ভাই, আপনার কাছ থেকে একটু আমি শুনতে চাইবো যে এই আসলে এই উপদেষ্টা পরিষদের এই জিনিসটা কি। আমি আরেকটা একটু আমি পড়তে চাই যে তারেক রহমানের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা, একটু ভালো প্রশ্ন একটু ভালো জবাব দেই। আমি গত 5 বছর ধরে কন্টিনিউয়াসলি জনাব তারেক রহমানের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে আসতেছি, লিখিত, মেইল, ফোন, কথা, সবকিছুতে উনি আমাকে ইন্টারভিউ দিয়েছেন, মানে দিবেন বলে সর্বশেষ কথা দিয়েছেন, মানে আই ডোন্ট নো। তারপরে গোলাম মুর্তজা ভাই, আপনার কাছে একটু শুনতে চাই যে এই যে জুলকারনাইন সাহের তথ্য পাচ্ছেন, এখন তথ্যের কথা আপনি বাদ দেন, নর্মাল প্রসিডিওরগুলি কি ফলো করা হয়েছে? হাদিকে যখন গুলি করা হয়েছে তারপরে সিসিটিভির ফুটেজকে দেখা তারপরে লোকগুলিকে নাকি একটু দেরি করা হয়েছে, নাকি উদরপিণ্ডি আলমগীরের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে? আপনি কি আমাকে একটু বলবেন যে এটা কি আসলে ইচ্ছা করে করা হয়েছে, কম করে করা হয়েছে, কি করা হয়েছে?
ধন্যবাদ। এটা আমি যেটা বলতে চাই সেটা কিছুটা বলেছি। আপনি আমার যে ফেসবুক স্ট্যাটাসটার কথা বললেন, আমি সেখানে সরকারের অংশ হয়ে আমি তো সরকারের অংশ বলছি, আমি তো সরকারের খুব ছোট্ট একটা জায়গার খুব ক্ষুদ্র একটা অংশ, তো সেটা হয়ে সবগুলো জায়গাতে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব নয়। কিন্তু হাদিকে গুলি করার পরের থেকে জুলকারনাইন সাহেবের যে পোস্টের কথা বললেন, তিনি যেভাবে তথ্য সরবরাহ করেছেন, সেটা আমিও ফলো করেছি। এবং আমি যেটা বলেছি যে যারা গল্প সরবরাহ করছেন, আমি এটা কেন লিখেছিলাম, এইটা লিখেছিলাম হচ্ছে এই জায়গাটা থেকে যে আমি পুলিশের এক ধরনের বক্তব্য দেখছিলাম, আমাদের সীমান্ত রক্ষার দায়িত্বে যে বিজেপি, তাদেরও দায়িত্ব দেখছিলাম। আমি সাংবাদিকতার একটা সময়ে মোটামুটি ভাবে ঢাকার বা বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের খোঁজ খবর রাখতাম, এবং আন্ডারওয়ার্ল্ডের খোঁজ খবর রাখতে গিয়ে পেশাদার খুনি থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের টপ টেরর পর্যন্ত এদের সবার সঙ্গে, অনেকের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ একটা যোগাযোগ তৈরি হয়েছিল। এদের অনেকে, যে শীর্ষ 23 সন্ত্রাসীর অনেকের সঙ্গে অনেকবার আমার দেখা হচ্ছে, আমি দেখা করেছি। সেই দেখাগুলো এখন যখন চিন্তা করতে যাই, যে সমস্ত পরিবেশে দেখা করেছি, এখন হইলে হয়তো আমি আর সেই পরিবেশে দেখা করতে যেতাম না। তখন হয়তো বয়স কম ছিল, রিস্কের ব্যাপারগুলো তখন চিন্তা করি নাই, কোথায় কোন গ্যারেজের মধ্যে চলে গেছি কেউ জানতো না, কিছু জানতো না, এইভাবে তাদের ঘটনাগুলো আমি দেখেছি। এখন এই যে এই এই হাদির উপরে ঘটনার পরে আমি যে বক্তব্যগুলো লক্ষ্য করলাম, সেই বক্তব্যগুলো ওই সময় আমি লক্ষ্য করতাম যে একটা টিম ধরতে অভিযান চালাতে গেছে, অভিযান চালাতে গিয়ে অনেক দূর পর্যন্ত গেল, এখান থেকে ওখানে গেল, ওখান থেকে ওখানে গেল, তারপরে একজন সোর্স খুঁজে বের করলো, সোর্স খুঁজে বের করলে তার বাড়িতে গেল, ঘেরাও করলো, ঘেরাও করতে গিয়ে শেষ পর্যন্ত আর কালা জাহাঙ্গীরকে পেল না। কেন পেল না? ঠিক তার 5 মিনিট আগে কালা জাহাঙ্গীর সেখান থেকে চলে গেছে। এই যে গল্প, এই গল্পটা আমি এই হাদির গুলি করার পরেও আরেকবার শুনলাম। এই ধরনের গল্প আমার কাছে মনে হলো যে আমরা এখনো সেই পুরনো গল্পের মধ্যে আটকে আছি। ধরেন যে পুরনো গল্পের মধ্যে, শেষ করি খালেদ। আচ্ছা আমি ভুলে দেব, সরি, আপনি শেষ করুন। পুলিশ এবং আমি দেখলাম যে জুলকারনাইন সাহেব যে তথ্যগুলো সরবরাহ করছে, পুলিশের বক্তব্যের সঙ্গে তার বা বিজেপির বক্তব্যের সঙ্গে সেই সমস্ত বক্তব্য আমি যদি মিলিয়ে দেখতে যাই, তাহলে মনে করি যে তাদের কাছে ওই তথ্যের অনেকগুলোই আছে। মানে পুলিশের সঙ্গে বিজেপির কথা হচ্ছিল, বিজেপি পুলিশকে সহায়তা করছিল, পুলিশ বিজেপিকে সহায়তা করছিল, এই রুট দিয়ে যেতে পালাতে পারে সেই বিষয়ে একটা সতর্কতা ছিল। কিন্তু বিজেপি শনাক্ত করলো এই 2 জন মানব পাচারকারী। কারণ আমার প্রশ্নটা হচ্ছে, এই যে গল্পগুলো আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি, এখন 2 জন মানব পাচারকারী ওই অঞ্চলে আছে, তো 2 জন মানব পাচারকারীর বাড়িতে গিয়ে ঘেরাও করলেন 5 মিনিট আগে কেন, আর 5 মিনিট পরে কেন, আর 5 মিনিট আগে গেলেন না কেন? এই যে ওই 2 জন মানব পাচারকারী আছে, তো সেটা যদি শনাক্তই করা হয়, সেটা যদি মনেই করা হয়, এটা তো বিজেপি তখন জানতো না, বিজেপি তো বহু আগে থেকেই জানতো। তো তাহলে তাদেরকে এই হাদিকে গুলি করার আর পরে যখন থেকে স্বাভাবিকভাবে ধারণা করার কথা যে এই অপরাধীরা সীমান্ত পার হয়ে চলে যেতে পারে, তো তখন থেকেই কেন তাদেরকে নজরদারির মধ্যে আনা হলো না? কিন্তু যেহেতু আমরা এই যে গল্পগুলো দেখছি, এই গল্পগুলোকে আমি মনে করছি যে এই গল্পগুলোকে গণমাধ্যমকে সরবরাহ করা হচ্ছে এবং অমুকের সহযোগীকে ধরা হচ্ছে, অমুককে ধরা হচ্ছে, এইগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ঘটনা মনে হচ্ছে না, আমি সরকারের ভেতরের অংশ হওয়া সত্ত্বেও। মুর্তজা ভাই, আমি জুলকারনাইন সাহের খানকে যে প্রশ্নটা করছিলাম, সেই প্রশ্নটা হচ্ছে যে আমি তথ্য নিয়ে না, কিন্তু আমি প্রসিডিউরটা শুরু করার ক্ষেত্রে যে আপনি জানছেন, এখন হাদি কিন্তু খুব অপরিচিত একজন না, হাদি খুবই পরিচিত একজন, তার মুখ চেনা, তাকে যে গুলি করে তাকে হত্যার অ্যাটেম্প নেওয়া হয়েছে সেইটাও খুব দ্রুত জানা গেছে। তারপরে কি এই একটা করা হয়েছে সময় মতো? সাহের খান অবশ্য বলতেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে নাই, এর উপরে আরেকজন আছে, এবং ওনার ফেসবুক পোস্ট, এই আলোচনাগুলো আমার কাছে আসলে কোনো, ওনার ফেসবুক পোস্ট আরো ক্লিয়ার। উনি ফেসবুক পোস্টে বলছেন খোদাবক্স রজার খলিল আর স্বরাষ্ট্র সচিবের নামটা যোগ করলেন না কেন, মানে যাই হোক, মানে উনি বলতেছেন যে এইটার মধ্যে থেকে আসলে ফাংশনটা করতে পারতেছে না। আপনি এরকম ফিল করেন কিনা? মানে মুর্তজা ভাই, আমি একটু শর্ট করে যে আপনি দুইজনই যখন প্রায় একই সময়ে, আমরা কিন্তু খেয়াল করছি বিএনপির প্রথম 2001 থেকে 2006 সালে আলতাফ সাহেব এবং বাবর সাহেব মন্ত্রী প্রতিমন্ত্রী, তারা কিন্তু ফাংশন করতে পারতেছিলেন না আসলে প্রপারলি। আলতাফ সাহেবকে সরাই দিয়ে শুধু একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রাখা হলো, বাবর সাহেব, তখন কিন্তু এটা ভালো করতে পারলো বা
তাদের ইচ্ছা মতো এটা করতে পারলো বলে মনে হলো। একই সমস্যা কি এখানে না? স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী, কার কি কাজ? এই আলোচনার মধ্যে আসলে আমি ঢুকতেই চাই না এই কারণে, এই লজিকে যে এইখানে ব্যক্তি একজন, দুইজন, তিনজন, কার উপরে কে, এই আলোচনাগুলো আমরা করতে পারবো, কিন্তু আমরা শেষ বিচারে গিয়ে দেখবো বা দেশের মানুষ দেখতে চাইবে কাজটা হলো কি না।